হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো কথা বলতে চাচ্ছিলাম যে বিয়ের আগে রিলেশন বা বর্তমান যে প্রেম ঘটিত সম্পর্কগুলো, এগুলো না করে কি আপনি ঠকছেন কিনা? আপনি একজন ছেলে হন বা মেয়ে হন, আজকের এই পডকাস্টটা আপনার জন্য আশা করি অনেকটা বেশি উপকারী হবে। যদি আপনি অন্তত এই সকল ব্যাপার সম্পর্কে জানতে চান, বুঝতে চান আরকি। ওকে। তো আমি সহজ করার জন্য এই পডকাস্টের টপিকটাকে আমি ৬ ভাগে বা ৬ টা হেডিং এ ভাগ করেছি। এগুলো হচ্ছে বর্তমান অবস্থা সম্পর্কে আমরা কথা বলব ১ম এ। যে বর্তমান যে রিলেশনের ব্যাপারটা এগুলো কোন পর্যায়ে আছে। এরপরে যে ঠকার যে প্রসঙ্গটা, যে আপনি ঠকবেন কিনা বা কিভাবে ঠকানো হচ্ছে, এই ব্যাপার নিয়ে কথা বলব দ্বিতীয়ত। এবং তৃতীয়ত হচ্ছে মানুষ কেন রিলেশনে যায়? একটা ছেলে বা একটা মেয়ে কেন রিলেশনে যাচ্ছে? কেন বর্তমানে এই অবস্থাটা? এইটা। এবং ৪ নাম্বারে কথা বলব যে আপনার আসলে কি করা উচিত এই পরিস্থিতিতে? একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে হিসেবে আপনার আসলে কি করা উচিত? ৫ নাম্বারে কথা বলব যে যদি ঠকতে না চান, অর্থাৎ যে রিলেশন না করেও আপনি যদি ঠকতে না চান, একটা ভালো ছেলে বা ভালো মেয়ের সাথে আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান, তাহলে আপনার কি করা উচিত? এবং সবার শেষে হচ্ছে যদি ঠকে যান দুর্ভাগ্যক্রমে, তাহলে মানে আপনার তখন কি করা উচিত আরকি? এটা নিয়ে কথা বলব। তো আমি কথা একদমই বাড়াতে চাচ্ছি না। চলে যাচ্ছি একদম ১ম যে হেডিংটা, এটা হচ্ছে বর্তমান অবস্থাটা। বর্তমান অবস্থা চিন্তা করলে আশেপাশে তাকালে দেখতে পারবেন যে ইয়াং জেনারেশন যারা মোটামুটি ১৫ বছরের উপরে হয়ে গেছে, এদের অধিকাংশই ম্যাক্সিমামই আপনি দেখবেন যে 80% ই হচ্ছে এরকম লাভ রিলেশনের মাঝে হচ্ছে ইনক্লুডেড। ওরা লাভ রিলেশনের মধ্যে আছে একটা ছেলে একটা মেয়ের সাথে। স্পেশালি দেখবেন যারা পড়াশোনা করছে আ হাই স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে আছে, এদের অধিকাংশ দেখবেন যে এরা সম্পর্কের মধ্যে আছে। এবং এটা আগের চেয়ে অনেকটা বেশি ইজি হয়ে গেছে। আগে ধরেন যে ২ জন ছেলে-মেয়ে কোনো একটা সম্পর্কে বা প্রেমের সম্পর্কে একজন আরেকজনকে চিঠি দিলে পরে মনে করেন যে পুরো এলাকা ধরে জানাজানি হয়ে যাইত, এরকম একটা অবস্থা। কিন্তু এখন এটা একদম ইজি। প্রযুক্তিগত কারণে বলেন বা সময় আপডেট হওয়ার কারণে যাই বলেন না কেন, এটা অনেকটা ইজি হয়ে গেছে এবং অনেকটা ডাল ভাতের মতো একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ? এবং বর্তমান সম্পর্কগুলোর সবচেয়ে জঘন্য ব্যাপারটা হচ্ছে এই সম্পর্কগুলো মানুষ মানে বিয়েটাকে সামনে রেখে বা লক্ষ্যটা যে বিয়ে করতেই হবে, এইটাকে সামনে রেখে এরা করে না অধিকাংশ ক্ষেত্রে। বর্তমানে এরা চায় যে হ্যাঁ, একজন পার্টনারের প্রয়োজন যার সাথে সবকিছু শেয়ার করা যাবে, মনের দুঃখ, মনের কথাগুলো বলা যাবে। হ্যাঁ, এরকম একজন কাউকে পছন্দ। এরকম একজন কাউকে আমার চাই। তার সাথে সময় কাটাতে পারলেই হলো। কিন্তু যে বিয়ের যে ব্যাপারটা, যেটা অবশ্যই প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানে সরে যাচ্ছি এবং এটা আমাদের মধ্যে থাকছে না। এজন্য আমি বলছি এটা হচ্ছে জঘন্য রকমের একটা অবস্থা। ওকে? তো এইটা হচ্ছে বর্তমান অবস্থা গেল এবং ২য় যে প্রসঙ্গ, এটা হচ্ছে ঠকার প্রসঙ্গটা। যে ঠকছে কিভাবে বা আ ঠকানো হচ্ছে কিভাবে এইটা। তো ধরুন যে আপনি আপনার জীবনে কোনো প্রকার লাভ রিলেশনে যান নাই, কারো সাথে কোনো মেয়ের সাথে যান নাই বা কোনো ছেলের সাথে যান নাই। কিন্তু বিয়ের পরে জানতে পারলেন যে আপনার ওয়াইফের এরকম একটা কালো অতীত আছে। ইভেন সেই অতীতটা তাকে এখন ইফেক্ট করছে। হয়তো সে মানসিকভাবে বর্তমানে সুস্থ না, অথবা সে তার অতীতে ফিরে যেতে চায়। অতীতে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে সে এখন ফিরে যেতে চায় বা তার সাথে সে এখনো টাচে থাকতে চায়। আপনাকে সে কোনো ক্রমে মেনে নিতে পারছে না বা আপনাকে মেনে নেওয়ার একটা অভিনয় করছে। তো যে এরকম কিছু একটা হয় তাইলে ভাই আপনি কি বলবো যে খুবই খারাপ সিচুয়েশন এর মধ্যে আছেন। কারণ বিয়ে ব্যাপারটা লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখানে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে খুব খারাপ অবস্থা হয়। আর এখানে হচ্ছে মূলত ঠকানোটা শুরু হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফার্স্ট লাভ বলে একটা ব্যাপার আছে। একজন মেয়ে বা একজন ছেলে যখন কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক বা ছেলের সাথে সম্পর্কে যায় ১ম বার, তখন তার আবেগটা অন্যরকম থাকে। হ্যাঁ? নিজেকে ফিটফাট রাখা, তাকে ইমপ্রেস করা, তাকে সেভাবে সময় দেওয়া, তাকে অতটা ইভ্যালুয়েট করা, এইটা অনেকটা বেশি থাকে তখন। কিন্তু যখন একটা ছেলে বা মেয়ে ২-৩ টা রিলেশনের পরে বিয়ের মতো একটা সম্পর্কে যায়, তখন তার কাছে এগুলো সেরকম কিছু মনে হয় না। মনে হয় না যে আগের মতো ওরকম কিছু একটা করি, স্পেশাল কিছু একটা
করি এরকম কিছু একটা মনে হয় না। এজন্য আপনি যখন এরকম অতীত আছে এরকম কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করুন তখন দেখবেন যে আপনি তার থেকে স্পেশাল কিছু পাচ্ছেন না। কিন্তু আপনার কোনো অতীত নেই। আপনি চাচ্ছেন বা আপনি ডিজার্ভও করেন যে তার থেকে স্পেশাল ট্রিট পাইতে, কিন্তু আপনি সেইটা পাচ্ছেন না। এরকম কিছু একটা হইলে কিন্তু আপনার জন্য অবশ্যই খারাপ হবে, এবং এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ঠকানো, যেটা আমি বলতেছি আরকি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ঝামেলা বা মনোমালিন্য। আমি আগেই বললাম যে যদি সে তার আগের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে এখনো মেন্টালি অ্যাটাচড থাকে, তাইলে পারে অবশ্যই আপনাদের মধ্যে ঝামেলা মনোমালিন্য হবে। সে আপনাকে সহ্য করতে পারবে না, বা সে আপনাকে ততটা স্পেস দিতে পারবে না যতটা স্পেস সে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে দিয়েছিল। তো এইটার জন্য আপনাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা হবে। একজন স্বামী হিসেবে বা একজন স্ত্রী হিসাবে আপনার অবশ্যই আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে অনেক অনেক অধিকার আছে। সেগুলো যখন আপনি পাবেন না, যেটা আপনি ডিজার্ভ করুন, যখন আপনি পাবেন তখন আপনার নিজেরই খারাপ লাগবে। নিজের থেকেই হোক বা তার থেকে হোক না কেন, ঝামেলা সৃষ্টি হয়ে মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম যে আগের যে টান, এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ইফেক্ট করে। হ্যাঁ, হয়তো রিলেশনটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগের সম্পর্কে সে যেগুলো করেছে, যে এক্সপিরিয়েন্স হয়েছে তার, সেগুলো তার এখনও মাথায় আছে। ইভেন তার কাজে কর্মে বলেন না কেন, তার ভবিষ্যতের অ্যাক্টিভিটিস সব কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক ভালো করে ইফেক্ট ফেলে। সুতরাং বুঝতে পারছেন যে এটা আপনার জন্য কতটা ঠকান হইতে পারে। এবং ঠকানোর প্রসঙ্গে লাস্টে যে ব্যাপারটা বলবো, এটা হচ্ছে শারীরিক সম্পর্ক, যেটা আগে ছিল না। আগে ছিল না বলতে খুব কম ছিল, কিন্তু বর্তমানে এটা অনেকটা ইজি হয়ে গেছে। স্পেশালি চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে অবশ্যই বিবাহর উপযুক্ত হয়ে গেছে। তারা সম্পর্কে যাবে, কিন্তু তারা এই যে সেক্সুয়াল লাইফ নিয়ে কথা বলবে না, এটা তো হবে না, তাই না? এটা তাদের কাছে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এইটা নিয়ে কথা বলতে গিয়ে বা এইটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে তারা এভাবে তার ফিজিক্যালি অ্যাটাচড হয়ে যায়। এখন যদি আপনি এমন কাউকে পান যে সে তার আগের এক্সের সাথে ফিজিক্যালি অ্যাটাচড ছিল, তাহলে কিন্তু আপনার যে হক, বলবো ইসলামিক ক্ষেত্রে যে হকটা, আপনার যে রাইটটা ছিল, সেই ছেলের কাছে বা মেয়ের কাছে যাকে আপনি বিবাহ করেছেন, সেই রাইটটা কিন্তু আপনি প্রথমে পাইলেন না, এবং এইটা অন্যতম বড় একটা ঠকানো বলা যাইতে পারে। এবং আপনি পরবর্তীতে সেক্সুয়াল লাইফেও আপনি অতটা হ্যাপি হইতে পারবেন না, এটা বলাই যায়, যদি আপনি এরকম কাউকে আসলে বিয়ে করে ফেলেন আরকি। অলরাইট। তো এখন ৩ নাম্বার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কেন মানুষ রিলেশনে যায়? কেন মানুষ সম্পর্কে যায়? তো ১ম এ যে ব্যাপারটা বলবো, এটা হচ্ছে বয়সের একটা ব্যাপার। একটা বয়সে গিয়ে আমাদের অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ ফিল হয়। সেটা বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে, বা বলেন যতক্ষণ না যৌবন থাকে ততক্ষণ পর্যন্ত। তো এটা হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্র এটা হয়। কিন্তু যদি আপনাকে সুযোগ না দেওয়া হয়, সুযোগ বলতে মানে আপনাকে তখন বিবাহ না দেওয়া হয়, তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই আপনার বিবাহের বাইরে যে সম্পর্ক, স্পেশালি এই লাভ রিলেশন টাইপের সম্পর্ক, এগুলোর প্রতি আপনি ঝুঁকবেন। সুতরাং বলা যেতে পারে যে বয়সের একটা কারণে কিন্তু মানুষ অপোজিট সেক্সের প্রতি, বা ছেলে মেয়ের প্রতি বা মেয়ে ছেলের প্রতি আকর্ষিত হয়, এবং এইটার জন্য মূলত তারা অপোজিট সেক্সের প্রতি আবদ্ধ হয়ে এরকম লাভ রিলেশনে যায় আরকি। এবং আরেকটা ব্যাপার আমি বলব যে পারিবারিক অশিক্ষা বা নিজের অশিক্ষার একটা ব্যাপার আছে। অনেকে মনে করেন যে এই টাইপের রিলেশনে না গেলে সে বর্তমান সমাজের সাথে চলতে পারবে না। মানুষ তাকে কি বলবে? তোমাকে অবশ্যই এরকম একজন পার্টনার রাখা প্রয়োজন যে তোমাকে বুঝবে, যে জানবে, যে ভালোবাসবে, যে কেয়ার করবে। এইটা বলব যে আমি একটা ভুল ধারণা, এবং আমি এখানে এটাকে সংজ্ঞায়িত করেছি অশিক্ষা নামে। সুতরাং এই অশিক্ষা যার মধ্যে আছে সে অবশ্যই ইজিলি এটার মধ্যে ইনক্লুড হয়ে যাইতে পারে, এবং কোনো কিছু জানাশোনা বাদেই বা কোনো কিছু বোঝা বাদে সেগুলোর মধ্যে ইনক্লুড হয়ে যাইতেই পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পারিবারিক সাপোর্টের একটা ব্যাপার আছে। আমি পারিবারিক সুশিক্ষার কথা বললাম, পারিবারিক সাপোর্টের একটা কথা বললাম। পরিবারের যে বড় যারা আছে, হ্যাঁ? জ্ঞানী গুণীজন যারা আছে, তারা যদি তাদের ছোটদেরকে আগে থেকে ভালোমতো সুশিক্ষা না দেয়, ভালোমতো সাপোর্ট না দেয়, মা-বাবা ভালোমতো সাপোর্ট না দেয়, সে অবশ্যই থার্ড পারসনের কাছে যাবে। আপনার ফ্যামিলি থেকে যদি আপনাকে পর্যাপ্ত সাপোর্ট না দেয়া হয়, অবশ্যই আপনি মেন্টাল সাপোর্টের জন্য কারো দ্বারস্থ হতেই পারেন। তো এইটার জন্য মূলত এই টাইপের রিলেশনের দিকে অনেকে ঝুঁকছে। এবং বয়ঃসন্ধিকালের ব্যাপারটা আমি আগেই বললাম যে তখন একটু ইচ্ছা করে আরকি, অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ ফিল হয়। এবং সবচেয়ে
সহজ বা সবচেয়ে আ সহজ কারণটা হচ্ছে সবাই করে। আমি করলে দোষ কি? আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে সবাই করতেছে। এটা দেখে আপনারও তখন এর মধ্যে যাইতে ইচ্ছা করে বা আপনার জন্য এটা অনেকটা ইজি হয়ে যায়, তারা আপনাকে উদ্বুদ্ধ করে বা আপনি নিজেই মোটিভেটেড হন এগুলোর মধ্যে যাইতে। ওকে, এটা হচ্ছে কেন রিলেশনে যাইতে নিয়ে কথা বললাম। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আপনার কি করা উচিত? আপনি একজন পুরুষ মানুষ, আপনি একজন মেয়ে মানুষ, বয়স আপনার ২০ এর উপরে বা ১৮, ১৯, ২০ এরকম কিছু একটা জায়গায় আপনি ফিজিক্যালি অবশ্যই ফিট বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করতে পারতেছেন না। এই জায়গায় আপনাকে কি করা উচিত? আপনাকে কি রিলেশনে যাওয়া উচিত? রিলেশনে গিয়ে অন্য কারো থেকে মেন্টালি, ফিজিক্যালি সাপোর্ট নেওয়া উচিত? হুম? আমি বলব যে না, এগুলোর মধ্যে আপনার যাওয়া উচিত না। আপনার লক্ষ্য বা টার্গেট থাকা উচিত যে বিয়ে, এবং বিয়ের জন্য অবশ্যই আপনাকে, যদি আপনি পুরুষ হন তাহলে অবশ্যই আপনাকে ইকোনমিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি অতটা ফিট থাকতে হবে, স্টেবল হইতে হবে। অ্যান্ড স্পেশালি এখানে ব্যাপারটা হচ্ছে ইকোনমিক্যালি। আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে। আপনার বয়স যাই হোক না কেন, আপনি সেই জায়গা থেকেই আপনি আপনার স্ত্রীর, আপনার ফ্যামিলির ভরণ-পোষণের জন্য যতটা অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন ততটা সাপোর্ট আপনি দেয়ার মতো যোগ্য হলে আপনি বিয়ে করে ফেলতেই পারেন। এটা আপনার জন্য অনেকটা বেশি জরুরি। অ্যান্ড যারা তরুণ আছেন, যারা পড়াশোনা করতেছেন, অনেকের কাছে মনে হয় যে মানে পড়াশোনা করাটা একটা বার্ডেন বিয়ে করার ক্ষেত্রে। যদি এরকম মনে হয় তাহলে পড়াশোনাটার দিকেই ভালো করে ফোকাস দেন। পড়াশোনাটা শেষ করার পরে একটা ভালো ক্যারিয়ারে যান। তারপর আপনি না হয় লাভ রিলেশনটা বাদ দিয়ে সরাসরি আপনি বিয়ের দিকে যাইতে পারেন। হ্যাঁ? তাহলে আমার মনে হয় যে এর জন্য ভালো হয়। সুতরাং আমি এখানে আপনাদেরকে উদ্বুদ্ধ করব না প্রেম ভালোবাসার মধ্যে যাইতে। আপনার লক্ষ্য রাখা উচিত বিয়ের জন্য এবং নিজেকে আগে প্রতিষ্ঠিত করার জন্য ওয়ার্ক হার্ড। কঠোর পরিশ্রম করুন নিজেকে প্রতিষ্ঠিত করতে, তারপর আপনি যান। অর্থাৎ আপনাকে বিয়ে করতে হলে আগে নিজেকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। দেখুন, আমি আদিকালের মতো এরকম কথা বলতেছি না বা আপনার বাবা-মা যেভাবে কথা বলে এরকম বলতেছি না। একটা পুরুষ হিসাবে আপনার অবশ্যই দায়িত্ব যে আপনার ওয়াইফের ইকোনমিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল সবগুলো দায়িত্ব নেওয়া। অ্যান্ড অফ কোর্স পাশাপাশি আপনার ফ্যামিলিরও। এটা আপনার মানতেই হবে। তো এখন ৫ নাম্বারে সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, যদি আপনি ঠকতে না চান, মানে আপনি এমন কাউকে পাইলেন যে হচ্ছে যার এরকমের একটা বা একাধিক অতীত আছে, আপনি তাকে বিয়ে করলেন এবং বিয়ের পর ঠকে গেলেন। আপনার সংসারে কি কুরুক্ষেত্র হয়ে গেল আপনার সংসারটা। যদি আপনি এরকম কিছু না চান, তাইলে আপনার কি করা উচিত? ১ম ব্যাপারটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে সতর্ক থাকা। সতর্ক বলতে ভালো করে যাচাই বাছাই করা, ফিল্টার করা। আপনি বিয়ের জন্য মেয়ে দেখতেছেন বা আপনার পরিবার বিয়ের জন্য ছেলে দেখতেছে, আপনার অবশ্যই তার সম্পর্কে ভালো করে জানা উচিত। সে যত দূরেরই হোক না কেন বা বলেন যে সে অন্য কোনো জেলা বা অন্য কোনো দেশের হোক না কেন, তথ্য প্রযুক্তির এই সময়ে কিন্তু একজন মানুষের সম্পর্কে ইনফরমেশন খুঁজে বের করা অতটা কঠিন না। সুতরাং আপনি অবশ্যই বিয়ের ক্ষেত্রে যখন আপনার পাত্র বা পাত্রী দেখা হবে, তখন অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, খোঁজখবর নিতে হবে বেশি করে। অ্যান্ড আমি ইনভেস্টিগেট এই শব্দটা এখন প্রয়োগ করতেছি যে আপনাকে ইনভেস্টিগেট করতে হবে অন্তত এই বিষয়ে যে তার আগে এরকম কোনো সম্পর্ক ছিল কিনা, যেটা অনেকেই জানে বা তার সম্পর্কে অনেক দিন ছিল বা এটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। যদি আপনি ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা চান, এটা পান, তাহলে আপনার অবশ্যই আর যাওয়া দরকার নাই। ওকে? অ্যান্ড এখানে একটা সলিউশন আমি দিতে পারি যে যদি আপনি কাউকে পছন্দ হয়, তাকে আপনি চাইলে আগে থেকে পরিচিত থাকুন না কেন, মানে আগে থেকে অন্তত তার টাচে থাকুন, তার সম্পর্কে জানাশোনা রাখুন। আমি বলতেছি না আপনি তার সাথে কথা বলুন, গিয়ে প্রেম করুন, দিনে কয়েক ঘন্টা ধরে কথা বলুন, এরকম কিছু না। আপনি ফ্যামিলির মাধ্যমে হইলেও তার সম্পর্কে আপডেট রাখুন, তার সম্পর্কে জানার চেষ্টা করুন এবং পরবর্তীতে আপনি সম্পর্কে যাইতে পারেন বিয়ের সম্পর্কে। হ্যাঁ? তাহলে আমার মনে হয় যে আপনার জন্য ভালো হয়। ধরুন যে আপনার গ্রামের একটা মেয়ের কে আপনার পছন্দ, আপনি আপনার ফ্যামিলিকে আগে থেকে বলে দিলেন, বিয়ের জন্য না, তবে ফ্যামিলিকে আগে থেকে বলে রাখলেন যে আমি তাকে বিয়ে করতে চাই। মানে পরবর্তীতে এরকম কিছু একটা টার্গেট বা লক্ষ্য আছে। তো আপনার বাবা-মাও আপনাকে কিন্তু এক্ষেত্রে হেল্প করতে পারে। তথ্য কালেকশনের ক্ষেত্রে, এক্ষেত্রে বাবা-মা আপনাকে হেল্প করতে পারে। তবে সবচেয়ে বড় হেল্প বা সবচেয়ে বড় ইনভেস্টিগেটটা আপনিই করতে পারবেন। দেখুন, বাবা-মা অন্য একটা জেনারেশন, তারা যেভাবে তথ্য নিবে, ওভাবে আপনি হয়তো সন্তুষ্ট না হইতে পারেন। আপনি তথ্য প্রযুক্তির যুগে আপনার ফ্রেন্ড থাকবে,
আপনার যারা আছে এলাকার পোলাপান তাদের কাছ থেকে আপনার বেশি তথ্য পাবেন আরকি। সুতরাং আমার মনে হয় তাদের থেকে তথ্য নেওয়াটাই আপনার জন্য ভালো হবে। কারণ ওরা হচ্ছে সবচেয়ে বেশি তথ্য রাখে আরকি। তো যদি ঠকতে না চান তাহলে সতর্ক থাকুন, ইনভেস্টিগেট করুন এবং আগে থেকে পরিচয় রাখুন বা আগে থেকে খেয়াল রাখুন, তারপর নজর রাখুন। এরকম কিছু একটা হইলে আমার মনে হয় যে ইজি হয় আপনার জন্য। ওকে? তো এখন লাস্টের যে কথাটা হচ্ছে, ভাই যদি ঠকেই যান তাহলে আপনি কি করবেন? আমি আগেই বলছিলাম যে সংসার কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। তো এরকম কিছু একটা যদি হয়ে যায় তাহলে আপনার কি করা উচিত? তো ১ম যে ব্যাপারটা বলব, সময় থাকতে আপনার অবশ্যই সম্পর্কটা ত্যাগ করা উচিত, বিয়ের সম্পর্কটা। যদি আপনি বিয়ের ১ মাসের মধ্যে দেখতে পারেন যে না কোনোভাবেই ঠিক হচ্ছে না সম্পর্কটা, তার সাথে সংসার করা যাচ্ছে না, তাহলে আপনার সারা জীবনের প্রশ্ন এখানে। আপনি কেন সারা জীবনটা নষ্ট করবেন একজন মানুষের জন্য? আপনি সময় থাকতে তার পরিবারের সাথে কথা বলে বা যেভাবে প্রসেসিং করলে শেষ হয় সেভাবে আপনি শেষ করার চেষ্টা করুন। হ্যাঁ? আমার মনে হয় যে এটা আপনার জন্য ভালো হয়। অ্যান্ড আরেকটা ব্যাপার বলব যে যদি মানতে পারেন, এরকম অনেকে আছেন, অনেক ছেলে বা মেয়ে আছে যে এগুলোকে ইজিলি নেন। আমার মতো অতটা গুরুত্ব দেন না। তো যাই হোক, যদি মানতে পারেন, যদি উদার মনের হন তাহলে মেনে নিতে পারেন। আপনি যদি সেরকম হন, সেও যদি সেরকম হয় তাহলে তো হয়েই গেল। দুজনে মিলেমিশে চলতে পারবেন। মিলেমিশে না হইলে দুজন যেভাবে হোক চলতে পারবেন আরকি। তো এরকম হইলে পারে মেনে নিতে পারেন। তবে এটা আমি বলব যে উত্তম পুরুষের কাজ না। ফার্স্ট ক্লাস যে পুরুষ, এই পুরুষের কাজ না এটা। এবং আরেকটা ব্যাপার বলব, এক্ষেত্রে আপনার আইনের ঝামেলার সম্মুখীন হইতে পারবে যদি আপনি তাকে ছেড়ে দিতে চান। একটা ছেলে হোক বা মেয়ে হোক, আপনি তার চরিত্রের ব্যাপার সম্পর্কে, গোপন ব্যাপার সম্পর্কে জেনে গেলেন, তারপর তাকে ছেড়ে দেবেন। এটা কিন্তু পরবর্তীতে পাবলিক হয়ে যাবে। তো এটার ভয়ে কিন্তু সে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, আপনাকে হুমকি-ধামকি দিতে পারে বা আইনের অপব্যবহার করতে পারে। তো এক্ষেত্রে ১ম এ আপনাকে সতর্ক থাকতে হবে। আইনের যে প্রসেসটা আছে, ওই প্রসেসটা আপনাকে মেনে চলতে হবে। মেনে বলতে আপনি সেটাকে ভালো করে জেনে শুনে, স্পেশালি কেউ থাকলে পারে আপনি তাদেরও হেল্প নিতে পারেন, যারা এই সকল ব্যাপারে অভিজ্ঞ, তাদেরও আপনি হেল্প নিতে পারেন। আশা করি তারা আপনাকে এভাবে আইনি সহযোগিতাগুলো করবে আরকি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের পডকাস্টটার এই টপিকটা এখানে শেষ হবে। আমি আশা করি আপনারা এখান থেকে অন্তত বুঝতে পেরে গিয়েছেন যে আপনার আসলে কি করা উচিত, কি করা উচিত না এবং বর্তমান যে অবস্থা এটা সম্পর্কে। তো যাই হোক, যারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।